তাহলে আজকে করাবো টেস্ট পেপারের 14 নম্বর স্কুল। আর 14 নম্বর স্কুল আছে তোমার 360 পেজে। তাহলে প্রথম কোশ্চেন কি বলেছে দেখা যাক। বায়ুমণ্ডলের কোন স্তরে জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। 2 নম্বর কি বলেছে, এসটিপিতে 112 ml অক্সিজেন গ্যাসকে তরলে পরিণত করতে তার ভর হবে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 0.16 গ্রাম। তাহলে কীভাবে হলো দেখো। তাহলে অক্সিজেনের আণবিক ভর কত? অক্সিজেন অণুর আণবিক ভর হচ্ছে 32, আর এখানে দেওয়া আছে ml। তাহলে 112 ml কে আমি লিটারে করতে গেলে কি 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 112কে 1000 দিয়ে ভাগ করলাম, লিটার পেলাম। তা এসটিপিতে তাহলে কি হবে, 22.4 লিটার O2 এর ভর কত হবে? 32 গ্রাম। 1 লিটারে কত হবে আর এত লিটারে কত হবে? তাহলে এইটুকু ক্যালকুলেশন করে আমরা পেয়ে দেব 0.16 গ্রাম। তাহলে তোমরা বুঝে গেলে। তারপরে দেখো 3 নম্বর কি বলেছে, একটি মৌলিক গ্যাসের অণু 3টি পরমাণু দ্বারা গঠিত। গ্যাসটির বাষ্প ঘনত্ব 24 হলে ওই মৌলের পারমাণবিক ভর কত হবে? এটা অ্যান্সার হয়ে যাবে তোমার 16। 4 নম্বর কি বলেছে, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে আলফা বিটার মান হয়ে যাবে তোমার 1:2:3। বি নম্বর অ্যান্সার। তারপরে দেখো 5 নম্বর কি বলেছে, জল, সালফুরিক অ্যাসিড, কাঁচ ও কার্বন ডাই সালফাইডের প্রতিসারাঙ্ক যথাক্রমে দেওয়া আছে 1.33, 1.43, 1.53 ও 1.67। কোনটিতে আলোর বেগ সবচেয়ে কম? তাহলে প্রতিসারাঙ্ক যত বেশি হবে আলোর বেগ তত কম হবে, কিন্তু শব্দের বেগ তত বেশি হবে উল্টো। তাহলে প্রতিসারাঙ্কর ক্ষেত্রে কি, প্রতিসারাঙ্ক কোনটার ক্ষেত্রে বেশি আছে? এটার ক্ষেত্রে বেশি আছে। তাহলে এটা লাস্টে আছে, তার লাস্টে কার্বন ডাই সালফাইড আছে। তাহলে এখানে কার্বন ডাই সালফাইড কোথায় আছে? এখানে। কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে, এখানে সালফাইড হতো, যেহেতু এখানে সালফাইড দিয়েছে তাহলে এটা কার্বন ডাই সালফাইড হতো, তাহলে কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো কি বলেছে এখানে 1.6, এক্স সেমি ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল লেন্স থেকে বস্তুকে কত দূরত্বে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হবে? কত? x/2, হাফ দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে রৈখিক বিবর্ধন হয়ে যাবে x/2 সেমি। 7 নম্বর, একটি পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ উভয় দ্বিগুণ করলে পরিবাহীর রোধ প্রাথমিকের কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। প্রাথমিক যতটা ছিল তার থেকে অর্ধেক হয়ে যাবে। তারপরে দেখো 8 নম্বর কি বলেছে, 220 ভোল্ট আর 40 ওয়াট বাতির রোধ তাহলে কত হয়ে যাবে রোধ? তাহলে এটার রোধ হয়ে যাবে তোমার 1210। তাহলে কিভাবে আসলো দেখা যাক। তাহলে দেখো, তাহলে 220 ভোল্ট আর 40 ওয়াট, তাহলে আমরা একটা সূত্র জানি, পি সমান v²/r। পিটা হচ্ছে তোমার ক্ষমতা, আর ভিটা হচ্ছে বিভব প্রভেদ, আর আরটা হচ্ছে রোধ। তাহলে আমরা রোধ বের করব, তাহলে আরটা আমি এখানে নিলাম, পিটা নিচে নিলাম, এটা পি হবে। তাহলে এটা এখানে নিলাম, এটা এখানে নিয়ে আসলাম, তাহলে আর ইকুয়াল v²/p। তাহলে ভি কত দেওয়া আছে? 220, 220 ইন্টু 220। আর তোমার ক্ষমতা কত দেওয়া আছে? পি 40, তাহলে 40 বসে দিলাম, কাটাকাটি করলে 1210 হয়ে যাবে। তাহলে কিভাবে আসলো বুঝে গেলে। তারপর দেখো 9 নম্বরটা কি বলেছে, নিউটন প্রোটনের
পরিণত হলে অপর যে কণাটি নির্গত হয় সেটি ইলেকট্রন হয়ে যাবে, সেই কণাটা হয়ে যাবে ইলেকট্রন। তাহলে সেই কণাটা কি হয়ে যাবে ইলেকট্রন। তারপরে দেখো 10 নম্বর কি বলেছে, নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়। তাহলে সন্ধিগত মৌল নয় হয়ে যাবে সেটা জিঙ্ক। 11 নম্বর, নিচের কোনটির ক্ষেত্রে সংকেত ওজন কথাটি প্রযোজ্য। তাহলে লিথিয়াম হাইড্রেট। সংকেত ওজনকে যেগুলো আয়নীয় যৌগ থাকবে সেগুলোই তার ক্ষেত্রে কি যাবে সংকেত ওজনটা প্রযোজ্য হবে। তাহলে এর মধ্যে আয়নীয় যৌগ কোনটা আছে লিথিয়াম হাইড্রেট, তাহলে এটার ক্ষেত্রে এখানে এটা অ্যান্সার হয়ে যাবে। 12 নম্বর কি বলেছে, বিশুদ্ধ কপার তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে দ্রবণে ক্যাথোডে, তারপরে দেখো ক্যাথোডে কপারের পরিমাণ কি হবে বৃদ্ধি পাবে। তাহলে বিশুদ্ধ কপারে বৃদ্ধি পাবে আর অশুদ্ধি থাকলে হ্রাস পেত, এটা মনে রাখতে হবে। তারপরে দেখো কি বলেছে, তারপরে K2Cr2O7 দ্রবণে H2S পাঠালে দ্রবণে অন্তিম বর্ণ হবে সবুজ, দ্রবণে অন্তিম বর্ণ হয়ে যাবে তোমার সবুজ। 14 নম্বর কি হচ্ছে, ক্যালামাইন কোন ধাতুর আগরিক। তাহলে ক্যালামাইন হয়ে যাবে তোমার জিঙ্কের আগরিক। কার্বন বিশিষ্ট অ্যালকাইনে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা হলো কত 8টি। কি বলছে অ্যালকাইন 3টি কার্বন বিশিষ্ট বলে দিয়েছে, তাহলে 3টে কার্বন যদি আমি এখানে এঁকে দিই, অ্যালকাইন বলেছে, কাইন মানে একটাতে ট্রিপল বন্ড হবে, ট্রিপল বন্ড দিলাম, তাহলে এটাতে একটা এইচ দিয়ে দিলাম বা এইদিকে এইচ দিতে, আর এখানে 4টা হয়েছে, এখানে CH3, তাহলে কোনটি পাবো এখানে 3টা, এখানে 1টা 4টা, আর এখানে 3টা, আর এখানে 1টা 8টা, তাহলে এটা হয়ে যাবে তোমার 8টা অ্যান্সার। তারপরে দেখো এসিকিউ কি বলেছে, তাহলে এসিকিউ প্রথম কোশ্চিন কি বলেছে, সুপারসোনিক প্লেন থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। এটা যাবে NO বা নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন একটা অক্সাইড হচ্ছে তোমার NO। সুপারসোনিক প্লেন থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তর ধ্বংস করে, সেটা হয়ে যাবে তোমার NO গ্যাস, NO নাইট্রোজেন অক্সাইড। 2 নম্বর কি বলেছে, সহনশীল বিকাশের মূল শর্তটি হলো পরিবেশের ওপর ন্যূনতম হস্তক্ষেপ। উপরের সত্য না মিথ্যা, তাহলে এটা হয়ে যায় তোমার মিথ্যা, ন্যূনতম হস্তক্ষেপ না। তোমার সহনশীল উন্নয়ন হচ্ছে তোমার ভবিষ্যতের প্রজন্মের কথা না ভেবেই ইউজ করা, শুধু বর্তমান প্রজন্মের কথা ভেবে ইউজ করা, সেটাই হচ্ছে তোমার সহনশীল। তাহলে এখানে পরিবেশের উপর ন্যূনতম নয়, যতটা সম্ভব ততটাই ব্যবহার করছে, তাহলে এটা হয়ে যাবে তোমার মিথ্যা। তাহলে অতবার কোশ্চিন কি বলেছে, এমন একটি শক্তি উৎসের নাম লেখো যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না। সেটা হয়ে যাবে তোমার ভূতাপ শক্তি, সূর্য থেকে কোনোভাবে এর সম্পর্ক নাই, সেইটার শক্তি হয়ে যায় তোমার ভূতাপ শক্তি। তারপরে 3 নম্বর কি বলেছে, এ গ্যাসের x/2 লিটার আয়তনের অণুর সংখ্যা N হলে একই চাপ ও উষ্ণতায় বি গ্যাসের x/3 লিটার আয়তন অণুর সংখ্যা কত হবে। তাহলে এটা কত হবে দেখো, তাহলে একই উষ্ণতা ও চাপে যেহেতু বলে দিয়েছে, তাহলে এটা ঐকিক নিয়মে করলেই হয়ে যাবে।
তাহলে এ গ্যাসের x/2 লিটার অণুর সংখ্যা কত দেওয়া আছে, n। তাহলে এ গ্যাসের 1 লিটারের অণুর সংখ্যা কত হয়ে যাবে, n/x, x/2 যেটা আছে হয়ে গেল, যেরকম আছে এটা ভাগ করে দিলাম 1-এর। তারপরে বি লিটারে কত আছে, x/3, তাহলে এটাতে কত হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে 2n/3। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 2n/3। তারপরে দেখো পিভি সমান W/m/RT সমীকরণে m এর একক কি, মানে মোলার ভর। তাহলে মোলার ভরের একক হচ্ছে তোমার গ্রাম পার মোল, এটা দেখো হয়ে যাবে গ্রাম পার মোল, সেটা হচ্ছে g/m মোল। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে গ্রাম পার মোল। তারপরে 5 নম্বরটা কি বলেছে, একটি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত আছে, 18 × 10 এর পাওয়ার কত আছে -6 ডিগ্রি ইনভার্স হলে ফারেনহাইট স্কেলে এর মানটা কত হবে। তোমরা যদি এটা ফারেনহাইট স্কেলে যেটা তোমরা নর্মাল ওয়েতে জানো সেটাতে করতে যাও তাহলে এটা ক্যালকুলেশন তোমরা করতে পারবে না। যেটা সূত্র আছে c/5, f মানে 32/9, ওটাতে বের হবে না। কি আমি ওটাতে মান বসিয়ে এটা বের করে নেবো, সেটা হবে না। তাহলে ওটা ক্যালকুলেশন করতে পারবে না, ওটা খুব কঠিন হয়ে যাবে। তাহলে এখানে তোমার একটা সূত্র আছে, তাহলে সেই সূত্রটা দিয়ে অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি একটা সূত্র আছে দেখো, এটা আমরা জানি তোমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ফারেনহাইট সমান কত আছে 5/9 L, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তোমার সেন্টিগ্রেডে, আর এটা হচ্ছে ফারেনহাইটে। তাহলে ফারেনহাইটে যেটা উষ্ণতা দেওয়া থাকবে সেটা, আর সেন্টিগ্রেডে যেটা দেওয়া থাকবে, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলেই আমরা পেয়ে নেব। তাহলে কি দেওয়া আছে, সে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, সেন্টিগ্রেডে দেওয়া আছে, তাহলে ফারেনহাইটটা বের করতে হবে। সেন্টিগ্রেডে কত হবে 18 × 10⁻⁶, তাহলে এটা দেওয়া আছে। তাহলে এখানে কি আছে, সি এর জায়গায় এটা যেহেতু দেওয়া আছে তাহলে এখানে মান বসিয়ে দিলাম। তাহলে 9 × 2 = 18, 5 × 2 = 10, 10 × 10⁻⁶, তাহলে এইটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। তাহলে খুব সহজেই এটা বেরিয়ে গেল। তাহলে এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু সব বইয়ে নাই, তোমরা এটা লিখে নিবে। সবটা বইয়ে পাবে না, কিছু কিছু তোমাদের বইয়ে পাবে, যেরকম অভিনবতে পাবে, তোমরা মাধ্যমিকের যেটা আছে অভিনব বই সেটাতে পাবে, সাতরা প্রান্তিক এগুলোতে পাবে না। তারপরে দেখো 5-এরটা হয়ে গেল, 6-এরটা না, এটা কত কয় করালাম, 5-এরটা করালাম। এবার 5-এর অথবা আছে, তাহলে তাপ পরিবাহিতাঙ্কের এসআই এককটি লেখো। তাহলে তাপ পরিবাহিতাঙ্কের এসআই এককটি হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, এটা হয়ে যাবে তোমার এটার একক, পরিবাহিতাঙ্কের একক ওয়াট ডাব্লু, তারপরে কেলভিন ইনভার্স, আর তোমার হয়ে যাবে মিটার ইনভার্স। বা এটা তুমি এদিকে করতে পারো, এটা এখানেও করতে পারো, এটা এখানেও করতে পারো, অসুবিধা নেই, যেহেতু গুণ হয়ে আছে। তারপরে 6 নম্বর কি বলেছে, দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করেন। তাহলে এটা হয়ে যাবে তোমার অবতল দর্পণ। বিবর্তক কাঁচ হিসেবে উত্তল লেন্সকে ব্যবহার করতে হলে বস্তুর অবস্থান কোথায় হওয়া উচিত। তাহলে ফোকাস বিন্দু আর বক্রতা কেন্দ্রের মাঝখানে হওয়া উচিত। তারপর দেখো 8-এটা কি বলেছে, 3 ওহম, 4 ওহম, 5 ওহম তিনটি রোধ একটি কোষের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোনটির মধ্যে দিয়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে। যেহেতু সমান্তরাল সমবায় হবে তাহলে প্রত্যেকটাতে কারেন্ট সমান প্রবাহিত হবে। কোনটির মধ্যে
সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে, তাহলে সবটাতেই সমান হবে। যেটাতে রোধ সবচাইতে কম হবে সেটাতে কী হয়ে যাবে, বেশি প্রবাহিত হবে, আর যেটাতে রোধ কম হবে বেশি প্রবাহিত, আর যেটাতে বেশি হবে সেটাতে হয়ে যাবে তোমার কম প্রবাহিত হবে। তাহলে এখানে কি সর্বোচ্চ কোনটাতে প্রবাহিত হবে 3 ওহম, আর সবচেয়ে কম কোনটাতে প্রবাহিত হবে 5 ওহম। তাহলে বুঝে গেলে। তারপরে 9 নম্বরটা দেখো, 1 কুলম্ব আধান কতগুলি ইলেকট্রনের আধানের সমান। তাহলে 1 কুলম্ব আধান কতগুলি ইলেকট্রনের আধানের সমান। তাহলে এখানে দেখো 1 কুলম্ব আধান চার্জের জন্য কত, একটা ইলেকট্রন আধান কত 1.6 × 10⁻⁻19। তাহলে 1 কুলম্ব চার্জের জন্য 1/একটা ইলেকট্রন আধান। তাহলে এইটাকে যদি আমরা উল্টে দিই, এখানে দশমিক যদি উঠাতে যাই তাহলে কি এটা একটা পাওয়ার কমে যাবে, 19 ছিল 18 হয়ে গেল। তারপর এইটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে তোমার 6.25 × 10⁻18 এটা অ্যান্সার চলে আসবে। তারপরে দেখো 10 নম্বর কী বলেছে, কোন তেজস্ক্রিয় রশ্মির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক। তাহলে এটার হয়ে যাবে তোমার আলফা তেজস্ক্রিয় রশ্মির আয়নায়ন ক্ষমতা হয়ে যাবে তোমার সর্বাধিক। তারপর অথবা কি বলেছে, এক্স একটা মৌল আছে যার ভর সংখ্যা 234 আর পারমাণবিক সংখ্যা কত আছে 92 থেকে 3টি বিটা কণা নির্গত হওয়ার ফলে যে অন্তিম নিউক্লিয়াসটি গঠিত হবে তার প্রোটন সংখ্যা কত হবে। তাহলে আমরা জানি একটা বিটা কণা নিঃসরণ হলে পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায়। তাহলে 3টা নিঃসরণ হয়েছে তাহলে 3 বৃদ্ধি পেয়ে যাবে, তাহলে 92 + 3 তাহলে হয়ে যাবে 95। এটার হয়ে যাবে অ্যান্সার 95। তারপরে দেখো ডান দিক বাম দিক কী বলেছে, 17 নং শ্রেণী যে মৌলটি তড়িৎ ঋণাত্মক সর্বাধিক সেটা হচ্ছে তোমার ফ্লুরিন। তাহলে সি নাম্বার হয়ে গেল এটা ফ্লুরিন। তারপরে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, ক্ষারীয় মৃত্তিকা মৌল হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম ডি নম্বর। তাহলে একটি ধাতু যেটি কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা হয় সেটি হয়ে যায় জিঙ্ক, এ নাম্বার। আর ব্রোঞ্জে উপস্থিত টিন, বি নাম্বার হয়ে গেল। তারপরে দেখো তারপরে কি বলছে 12 নম্বর, তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে তড়িৎদ্বারের ভর হ্রাস পায়। তাহলে এটা হয়ে যাবে অশুদ্ধ, যেটা ঠিক আছে আরেকবার পড়া যাক, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে তড়িৎদ্বারের ভর হ্রাস পায়। তাহলে এটা অ্যান্সারটা ঠিক হয়ে যাবে সত্য। তাহলে এখানে তোমাদের সত্য মিথ্যা দেয়নি, তাহলে এটা হয়ে যাবে তোমার সত্য, সঠিক, ভর হ্রাস পায়। তারপরে দেখো কি বলেছে, অথবা রূপোর ওপর সোনার তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহৃত হয়। তাহলে তড়িৎ বিশ্লেষ্য রূপে হবে পটাশিয়াম আর্জেন্ট সায়ানাইড। কী বলছে, এটা হচ্ছে KAuCN2। তাহলে এই যৌগটা ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য রূপে। তারপরে দেখো কি আছে 13 নম্বর, নিয়নের সম ইলেকট্রনীয় একটি দ্বিযোজী অ্যানায়নের সংকেত লেখো। অ্যানায়নের সংকেত বলেছে মানে মাইনাস। তাহলে মাইনাস মানে কি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে নিয়ন দ্বিযোজী বলেছে, তাহলে নিয়ন কত 10 আছে, তাহলে অক্সিজেন কত 8, তাহলে O2 মাইনাস যদি হয় কি তাহলে অক্সিজেন দুটো গ্রহণ করবে, তাহলে কি নিয়নের মতো হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে O2 মাইনাস। তারপরে 14 নম্বর, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হয়। একই চাপ ও উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে। তাহলে আমরা জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে
ক্যাথোড আর অ্যানোড, এখানে যেটা গ্যাস উৎপন্ন হয় সেটার আমরা অনুপাত জানি 2:1। 2:1। ক্যাথোডে কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় আর অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন, তাহলে এখানে কি বলেছে, অ্যানোডে উৎপন্ন গ্যাস আর হাইড্রোজেন কত তোমার 2:1 অনুপাতে উৎপন্ন হয়, 2:1 অনুপাতে হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে এখানে কি বলে দিয়েছে, তো এত গ্যাস উৎপন্ন হয় কোথায়, ক্যাথোডে, তাহলে হাইড্রোজেন 2 অণু, তাহলে অ্যানোডে কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, যেহেতু এখানে 1 আছে, তাহলে এটার অর্ধেক হয়ে যাবে তোমার 0.56 লিটার। 0.56 লিটার, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে বুঝে গেলে। তারপরে দেখো 15 নম্বর কি বলেছে, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে যে অধ্যক্ষপণ পড়ে তার সংকেত লেখো। সেটা হয়ে যাবে ফেরিক হাইড্রোক্সাইড, FeOH, এটা তোমার অধ্যক্ষপণ পড়বে। আর এর অধ্যক্ষপণের রং হচ্ছে তোমার বাদামি বর্ণের। শূন্য স্থান দেখো NaOH আর H2S, তাহলে এইটা বিক্রিয়া করে যেহেতু জল উৎপন্ন হয়ে গেছে, তাহলে এখানকার H2 আর এখানকার নিয়ে নিয়েছে, তাহলে এখানে উৎপন্ন সোডিয়াম বাই সালফেট, তাহলে NaHS, তাহলে এটা উৎপন্ন হয়েছে। তারপরে দেখো 16 নম্বর, হিমায়ক রূপে তাহলে দেখো হিমায়ক রূপে তরল অ্যামোনিয়া ব্যবহৃত হওয়ার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে এটাতে হালকা পরিমাণে চাপ প্রয়োগ করলেই অ্যামোনিয়া কি সহজেই তরলে পরিণত হয়ে যায়, এই জন্যই তরল অ্যামোনিয়া হিমায়ক রূপে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। তারপরে 17 নম্বর কি বলেছে, অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে NaHCO3 মানে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? তাহলে এটা হয়ে যাবে তোমার কার্বন ডাইঅক্সাইড। তাহলে কিভাবে হলো দেখো, অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এই জিনিসটা অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে তো আমরা জানি CH3COOH সোডিয়াম বাইকার্বনেট, তাহলে এইটুকু কি হয় মাইনাস আর H+, আর এখানে কি আছে Na+ আর বাকিটি মাইনাস, তাহলে এই যে এই মাইনাসটা এখানে নিয়ে নেবে, তাহলে CH3COO উৎপন্ন হয়ে গেল। আর এইখানকার এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আর এখানকার একটা অক্সিজেন নিয়ে জল উৎপন্ন করবে, আর এখানে CO2 পড়ে থাকবে, সেটা CO2 হিসেবে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে দেবে। তাহলে এইভাবে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করলো, কার্বন ডাইঅক্সাইড। তারপরে দেখো C3H6O সংকেত বিশিষ্ট দুটি ভিন্ন গঠন সংকেত যুক্ত যৌগের ইউপ্যাক নাম লেখো। তাহলে ইউপ্যাক নাম লিখতে দিয়েছে, তাহলে দুটো, তাহলে কিভাবে লিখবো, মানে আণবিক সংকেত কি সেম থাকবে, শুধু গঠনটা আলাদা হবে, দিয়ে ইউপ্যাক রাখবো। তাহলে এটা এই যে দেখো এখানে আমি করে দিয়েছি, তাহলে কত C3H6O, তাহলে এরকম। তারপরে একটা কি আঁকলাম, এটা দিয়ে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড OH, তাহলে দেখো কয়টা কার্বন, 3টাই কার্বন আছে, 1 2 3টে, এখানে 6টা হাইড্রোজেন, 6টাই হাইড্রোজেন আছে, 2 আর এখানে একটা, কটা হলো 2 আর একটা 3টে, আর এখানে 2 3 আর 2 5, আর এখানে একটা 6টাই আছে। অক্সিজেন একটাই আছে, তাহলে আণবিক সংকেত কি একই আছে, হলো গঠনটা আলাদা, এটা গঠন এঁকেছি। আর ওটা দিয়ে এখানে দেখো হাইড্রোজেন কটা আছে, 2, আর এখানে কটা আছে, একটা 3টে, আর এখানে 3টে, 6টা হাইড্রোজেন আছে, একটাই অক্সিজেন আছে, 3টা কার্বন আছে, তাহলে সেম জিনিস আছে কিন্তু গঠনটা আলাদা। তাহলে দুটো এইভাবে গঠন আমরা এঁকে দিয়েছি। এবার এটার নামকরণ করব। তাহলে নামকরণ কোন দিক থেকে নাম্বারিং করতে হয়, যে থেকে কার্যকারীমূলক থাকে সেই দিক থেকে নাম্বারিং করতে হয়। তাহলে 1 2 3, তাহলে 3টা কার্বনের থেকে প্রোপ, আর কার্যকারী মূলক আছে তার জন্য আমাকে
আন আনতে হতো, যদি সিঙ্গেল বন্ড থাকতো এন এর জায়গায় আন আনতে হতো। আর যদি ডাবল বন্ড আছে তাহলে ইন, আর ট্রিপল বন্ড থাকলে আইনই আনতে হয়। তাহলে প্রোপ কয় নম্বরে? ইন। 2 নম্বর কার্বনে আছে প্রোপ 2 ইন প্লাস কি আছে 1 নম্বর কার্বনে আছে 1 ওয়াল। তাহলে এখানে প্রোপ 2 ইন 1 ওয়াল, এটার নাম হয়ে গেল প্রোপ 2 ইন 1 ওয়াল। তারপরে দ্বিতীয়টা দেখো, তাহলে নাম্বারিং এদিক থেকে করি। তাহলে এখানে আমাকে সবচেয়ে কম নাম্বার দিতে হবে ওয়েজ গ্রুপে। দেখো এদিক থেকে দিলেও আমার এটা 2 নম্বরে পড়বে, এদিক থেকে 2 নম্বরে পড়বে। এই দিক থেকে এখানে দেবে, এইটা 2 নম্বরে পড়ছে, আর আমার ডাবল বন্ডটাকেও আমরা কম নাম্বার দিয়ে দিচ্ছি এদিক থেকে। তাহলে 1 2 3, তাহলে 3টা কার্বন প্রোপ। আর কি আছে 1 নম্বর কার্বনে কি আছে? ইন যুক্ত আছে, তাহলে 1 ইন আমি দিতেও পারি, নাও দিতে পারি। তাহলে শুধু ইন দিয়ে দিলাম যেহেতু ডাবল বন্ড 1 নম্বর কার্বনে আছে। তাহলে প্রোপ ইন প্লাস 2 ওয়াল, দেখো 2 নম্বর কার্বনে ওয়াল যুক্ত আছে, তাহলে প্রোপিন 2 ওয়াল, এটা অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছি আশা করি। তারপরে দেখো, তারপরে কি বলেছে, ইউপ্যাক নাম তো হয়ে গেল, অথবা মিথক্সি ইথেনের গঠন সংকেত লেখো। মিথক্সি ইথেনের গঠন সংকেত তোমাদের হয়ে যাবে CH3CO C2H5, এটা হয়ে গেল তোমাদের মিথক্সি ইথেনের গঠন। তাহলে আশা করি সবটাই বুঝতে পেরে নিয়েছো। তাহলে যারা যারা এত দূর পর্যন্ত ভিডিও দেখেছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর এই সেটটা আজকে যেটা 360 পেজের করালাম, তাহলে এই সেটটা সবচাইতে ভালো, প্রত্যেকটা কোশ্চেনই ভালো আছে। এখানে 1 মার্কের এগুলো এসিকিউ এমসিকিউ, এটা অবশ্যই করে নেবে। এই যতটা করেছি তার মধ্যে এই সেটটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে কোশ্চেন পড়ার চান্স প্রচুর আছে। তাহলে সবাই এই সেটটা সলভ করে নেবে। আর এতদূর যারা ভিডিও দেখেছে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। থ্যাংক ইউ।